তৃণমূল থেকে এনসিপিআই সাংসদদের পদ খারিজে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সুদীপ কাকলিতে সাংসদ পদ নিয়ে এমনই মত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেদিন থেকে গেছে সেদিন থেকে কিন্তু আর মেম্বারশিপ নেই, এবং যদি সুপ্রিম কোর্ট ডিসাইড করে দ্যাট উড বি ডিসিশন। ডিফেকশন উইল, যদি ডিফেক্টেড হয়ে থাকে আমাদের যা বক্তব্য সেটা যদি গ্রহণযোগ্যতা তাহলে থাকে, তাহলে ওদের যেদিন থেকে গেছে সেদিন থেকে কিন্তু ডিফেকশন। তাই জন্য আই হ্যাভ অলরেডি অ্যাডভাইসড যে সুপ্রিম কোর্ট যাও। তারপর তো আমার দলের তো অনেক বড় বড় লয়াররা আছে, তারা ঠিক করবে। মঙ্গলবার এনডিএর বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে প্রথম সারিতে বসলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এনডিএর বৈঠকে যোগ দিয়ে বিদ্রোহী তৃণমূল সাংসদরা যখন বেজায় খুশি, তখন কটাক্ষ কালীঘাট তৃণমূলের গলায়। একসঙ্গে আরও কাছাকাছি মঙ্গলবার এনডিএর বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে ফার্স্ট বেঞ্চে বসলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই ছবিতে দেখা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিকে। তাদের পাশেই বসে রয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে এনসিপিআই এ মিশে যাওয়া সাংসদদের অন্যতম কাকলি ঘোষ দস্তিদার। They have recognized as a part of India, that's why they called us to the meeting today. But further talk is going on regarding our seating arrangements and further recognition. So 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा। और हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। ওপরের সারিতে নরেন্দ্র মোদীর প্রায় পেছনেই বসে আর এক এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, সেই সারিতেই একটু দূরে বসে অসিত মাল। খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছেন ওনারা, ভালো লাগলো। সংসদীয় রাজনীতিতে তৃণমূল যখন ভেঙে চুরে একাকার, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ ক্রমশ হচ্ছে বাহুবলী। যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছে। তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, ममता बनर्जी को तस्वीर लगा के जीता और बीजेपी का विरोध करके जीता। वो तो पार्टी के साथ गद्दारी किए हैं। এনডিএর বৈঠকে যোগ দিয়ে বিদ্রোহী তৃণমূল সাংসদরা যখন বেজায় খুশি, তখন কটাক্ষ কালীঘাট তৃণমূলের গলায়। एक्सपीरियंस हुआ, हम लोग को ये पॉजिटिव फीलिंग बहुत आया कि आगे में हम लोग जो सांसद हैं, जो नए हम लोग एनडीए में ज्वाइन किए हैं, हम लोग के लिए काफी अच्छा काम करने के लिए रास्ता खुल गया। आई नो, वी ऑल नो दैट वी विल गेट फुल सपोर्ट फ्रॉम द एनडीए पार्टी। তোমার তো বেঈমান, গদ্দার, মির্জাপুর একখানা বেঈমান ছিল, আর এই তো 20টা গদ্দার একসঙ্গে জন্মে গেছে। ওরা কোথায় মিটিংয়ে গেছে না গেছে কিছু এসে যায় না। পশ্চিমবাংলায় এরা তো 20 জন গেছে, পশ্চিমবাংলায় এনসিপিআর 20টা ভোটও নেই। ভাঙা গড়ার মধ্যেই কারো চোখে মুখে আনন্দ, কারো গলায় কটাক্ষ। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এনসিপিআই কি বিজেপির সঙ্গে মিশে যাবে? এই প্রশ্নের উত্তর মিলল না মঙ্গলবারও। এনডিএর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত থাকলেও এই নিয়ে রয়েই গেল ধোঁয়াশা। মঙ্গলবার এনডিএর বৈঠকে উপস্থিত থাকলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, অর্থাৎ এনসিপিআই। নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। উপরের সারিতে নরেন্দ্র মোদীর প্রায় পিছনেই বসে আরেক এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, সেই সারিতেই একটু দূরে বসে অসিত মাল। I am congratulating এনডিএ গভর্নমেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে যে নজিরটা সৃষ্টি করলেন, এই যে একই সারিতে বিরোধীদের বসিয়ে দিয়ে, আমি মনে করি এই রাজনীতির কথাই আম্বেদকররা লিখে গেছেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো ঝুলে রয়েছে, তা হলো এনসিপিআই কি বিজেপির সঙ্গে মিশে যাবে, নাকি এভাবেই থাকবে? এই আবহেই সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হয়। খুব ভালো অভিজ্ঞতা, এবং যেটা এরকম মানে অর্গানাইজড আমরা দেখিনি না, আমাদের কোনো ধারণা নেই এরকম হয় যে সেশনে কি কি বিল আসবে সেটা নিয়ে ডিসকাশন, এবং গভর্নমেন্ট কি কি করছে
এক্সপোর্টের ব্যাপারে কোথায় কোথায় জিরো ডিউটি করে দিয়েছে, কোথায় কোথায় কি হচ্ছে, কত বিজনেস করছে এবং কি কি, যেমন ফিশারিজ এর নতুন ডিপার্টমেন্ট খুলে সেখানে কত বিজনেস হয়েছে, কিরম ভাবে হয়েছে সব বোঝাচ্ছে এবং কি কি বিল আসবে সেই বিলগুলো নিয়ে কথা বলছে এবং সেটা ভালো লাগলো যে এরকম তো আমরা দেখিনি। তো সেই জন্যই যে এত অর্গানাইজ। এনসিপিআই আগামী দিনে বিজেপির সঙ্গে মিশে যাবে নাকি এনডিএর শরিক হিসেবেই থেকে যাবে, এই আবহেই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু নার্ভাস হয়ে গেছিল যে এই যে 19 জন, যে শুভেন্দু অধিকারী যায়নি, এই 19 জন আবার যাবে, হ্যাঁ, ওর মন্ত্রিত্বটা হলো না কি না হলো, এটা তো একটা সমস্যা রয়েছে না। ও তো মন্ত্রী হওয়ার জন্য গেছে, আর এখানেও 2-1 মন্ত্রী হওয়ার জন্য রয়েছে, তাই জন্য ও নার্ভাস হয়ে গেছিল, ও নার্ভাস হয়ে চলে গেছিল। আমার ভালো লাগছে এটাই যে সুদীপ আমার নেতাদের পায়ে গিয়ে পড়ছে, এটাতে আমি খুব খুশি। ওই নকুল সম্পর্ক সেটাই থাকবে। আমি ওকে ঘৃণা করি, কেঁদে কেঁদে তখন মমতার পায়ে ধরতো আর কেঁদে কেঁদে বলতো যে হাতের বাইরে চলে যাচ্ছে, এবং সেটা মমতা ব্যানার্জিও বলেছিলেন যে উনি নাকি না নামলে হাতের বাইরে চলে যাচ্ছিল উত্তর কলকাতাটা। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ধরনের মন্তব্যকে আমি গুরুত্ব দিই না। দিল্লিতে থাকলে আমি নরেন্দ্র মোদীজি ও অমিত শাহর সঙ্গে বৈঠক করি, কলকাতায় থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি, এই ধরনের মন্তব্যের কি উত্তর দেব? বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই শিবির ওই শিবির, কে কোন দিকে কখন কার সঙ্গে, তা নিয়েই যাবতীয় জল্পনা আলোচনা। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় পড়ল পোস্টার, যেখানে লেখা বেইমান চোর, আর নিচে লেখা রয়েছে তাপস রায়, কুণাল ঘোষ। এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। তাপস রায়, কুণাল ঘোষ দুজনেই বলছেন এই পোস্টারের নেপথ্যে তারা না থাকলেও পোস্টারে লেখা বক্তব্যকে তারা সমর্থন করেন। জবাব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। কোথাও লেখা বেইমান, কোথাও চোর। উপরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর নিচে লেখা তাপস রায়, কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে তালতলা এলাকায় এসএন ব্যানার্জি রোডে দেখা যায় এই পোস্টারে ছেয়ে গেছে। তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এখন বিদ্রোহী। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ মিশে গিয়েছেন এনসিপিআইতে। এই পরিস্থিতিতে এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। পোস্টারের নিচে লেখা তাপস রায়। এই তাপস রায় কে? তিনি বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায়, নাকি অন্য কেউ? পোস্টারে যে কন্টেন্টটা লেখা আছে ওটাকে আপনি বিশ্বাস করেন? কম লিখেছে, কম লিখেছে। হয়তো হয়তো সাইজ অফ পোস্টারে আর বেশি ধরছে না। আমি কুণাল, আমি তো জোরে এমনি এগুলো বলি, আমি আর পোস্টার করতে যাব কেন? কিন্তু পোস্টারের যে কন্টেন্ট, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বেইমান, যে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতে যে বিজেপির কোলে দোল খেতে যায়, বারবার এইভাবে শিবির চেঞ্জ, দল বদল এইসব করে, তো বেইমান। তাপস রায়ের তৃণমূল ছাড়ার অন্যতম প্রধান কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা। এখন তাপস রায় বিজেপিতে, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ঘুরে ফিরে তৃণমূল থেকে এনসিপিআইতে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক, অর্থাৎ দুজনেই কার্যত একই দিকে। কিন্তু তাতে কি আর সম্পর্ক পাল্টায়? পোস্টার কারা লাগালো তা জানা না গেলেও দুজনের তিক্ততা ফের সামনে চলে এসেছে। তৃণমূলের তো অনেকগুলো এখন ফ্যাকশন হয়ে গেছে, সব ফ্যাকশনই কিন্তু ওর বিরুদ্ধে, ওর আর ওর বউয়ের বিরুদ্ধে। তারা সব তো পোস্টারও মেরেছে। তবে এইটুকু নিয়ে আমি জানি যে তৃণমূলীরা যত বিভাগেই আছে, যত সবই খুব ওর উপর মানে চটে আছে, ক্ষেপে আছে, ক্রুদ্ধ, মানে ভয়ঙ্কর। তৃণমূলে থাকাকালীন কুণাল ঘোষও বারবার মুখ খুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এখন দুজন দুই শিবিরে। পোস্টার ঘিরে ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। কন্টেন্টকে আমি কন্ট্রাডিক্ট করছি না। পোস্টারে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেইমান, বেইমান তো বটেই, ফলে আমি পোস্টারের বক্তব্যকে আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না। জোড়া নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক হলেও বিজেপি সরকারের শিল্পমন্ত্রী তাপস রায় তাকে আক্রমণ করতে ছাড়ছেন না। আবার কুণাল ঘোষও তাকে লাগাতার আক্রমণ কটাক্ষ করছেন। কিন্তু এরই মধ্যে প্রশ্নটা হলো, এই পোস্টারগুলো লাগালো কে? আশাবুল হোসেন, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় থেকে করোনাকালীন শিবিরের পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। সমস্ত আইনগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে
এই সরকার অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে আজকে পুরো অত বড় বড় দিঘিগুলো ভরাট করে দিল, আর পুরো প্রশাসন নিশ্চুপ। আরও মামলার প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় এবং করোনা পরীক্ষার পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে 11টি দিঘি সহ 52 বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ করেছেন তিনি। জমিটা হচ্ছে 52 বিঘা, সেই জমিতে 11টা বড় বড় দিঘি ছিল, পুকুর না দিঘি। সেখানে ক্লজ ছিল যে ফ্যাক্টরিগুলোতে এক্সটেনশন করতে পারে, কিন্তু কখনো কমার্শিয়াল কাজে করা যাবে না। অভিষেক ব্যানার্জি 2014 সালে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড তৈরি হয়, সেখানে ক্লজগুলোকে কেটে দেওয়া হয় এবং ওখানে লেখা হয়, যেখানে লেখা ছিল যে ফ্যাক্টরির জন্য এক্সটেন্ড করতে পারবে, তো সেখানে লিখে দেওয়া হয় যে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে, বিক্রিও করতে পারবে। অভিযোগের পক্ষে বিজেপি নেতা হাতিয়ার করেছেন এলাকায় বেশ কিছু স্যাটেলাইট পিকচার। 2013 সালে এপ্রিল মাসের 30 তারিখ তখনও পর্যন্ত দিঘিগুলো ছিল। এটা হচ্ছে 2014 সালের স্যাটেলাইট ছবি। সেখানটায় বসে বসে এই যে 2016 সাল দেখুন, তখনও পুকুর ছিল, তখন ভরাট সবে শুরু করেছে এগ্রিমেন্টটা করার পর অক্টোবরের। এইটা দেখুন, এই 2024 সমস্ত বিল্ডিং তৈরি হয়ে গেল। 52 বিঘা পুরো গ্রাস করবে এরা। বিভিন্ন ক্ষেত্রে তাকে টার্গেট করে কখনো পুলিশ, কখনো সিআইডি, কখনো ইডি, কখনো সিবিআই, কিছু না কিছু তো চলতেই থাকছে এবং মামলার সংখ্যা যে যা পাচ্ছে মামলা দিয়ে আসছে। এবার প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ডে ছিলেন, তিনি যা যা বলেছেন আজও তিনি সেইগুলোই স্পষ্টভাবে বলেন। আর বাকি অভিযোগ করলে তো হলো না, তার সঙ্গে তদন্ত, তথ্য, প্রমাণ, তো সেগুলির বিষয় আছে। এর আগে মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এবার বেআইনিভাবে সরকারি জমি রিয়েল এস্টেট সংস্থাকে হস্তান্তরের অভিযোগ। হিন্দোলদে, এবিপি আনন্দ। স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার পশ্চিমবঙ্গে 6টি জায়গার বেসরকারি ব্লাড ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালালেন স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। অভিযোগ, লোহিত রক্তকণিকা এবং প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। রক্ত বিক্রি এও সম্ভব? এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার পশ্চিমবঙ্গের 6টি জায়গার বেসরকারি ব্লাড ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালালেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। ওম ব্লাড ব্যাংকের এই মুহূর্তে বেলেঘাটাতে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। সেই ব্লাড ব্যাংকটির ফ্র্যাঞ্চাইজ রয়েছে অন্যান্য জেলাতে। এখন সেই অন্যান্য জেলার যে সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তারা লতায় পাতায় এই বেলেঘাটার এই যে ব্লাড ব্যাংকটি রয়েছে, যে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে, সেই ব্লাড ব্যাংকের সঙ্গে তারা লতায় পাতায় যুক্ত। কলকাতা থেকে হাওড়া, নদিয়া থেকে উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, রাজ্যের নানা প্রান্তে চলল অভিযান। ওম ব্লাড সেন্টার কোম্পানির মালিক প্রদীপ চন্দ্র। পশ্চিমবঙ্গে তার 6টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কলকাতার বেলেঘাটায় ওম ব্লাড সেন্টার, হাওড়ায় HMC রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টার, রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরিজা ওম ব্লাড সেন্টার এবং অন্ডালের রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে মঙ্গলবার তল্লাশি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অনুমতি ছিল মাসে 1000 ইউনিট রক্ত সংগ্রহের। অভিযোগ, 6 মাসে শুধুমাত্র বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে সংগ্রহ করেছে 25,000 ইউনিট রক্ত। স্বাস্থ্য দপ্তরকে অর্থাৎ SBTC এবং NBTC-কে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের অফিসাররা সব নথি পরীক্ষা করছেন, যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই ব্লাড ব্যাংকের নথিভুক্ত যারা চিকিৎসকেরা রয়েছেন, সেই চিকিৎসকেরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা যাননি গত 3 বছর বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তারা জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের নথিতে, কিন্তু তারা আদপে জানেনই না যে তারা এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। এবং যাদেরকে দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা হয়েছে, তারা কোনো ডাক্তার নন। ফলে এই সমস্ত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে।
অভিযোগ, লোহিত রক্তকণিকা ও প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলি প্রতি সপ্তাহে যে কোনো একদিনে 10 থেকে 12টি প্রয়োজনের অতিরিক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। সাধারণত 6 ইউনিট হোল ব্লাড থেকে 1 লিটার প্লাজমা তৈরি হয়। অভিযুক্ত ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 5 ব্যাগ প্লাজমার ওজন 1 লিটার। অর্থাৎ অভিযোগ উঠেছে রক্তদাতাদের থেকে বেশি পরিমাণে রক্ত নেওয়া হয়েছে বাড়তি প্লাজমা পাওয়ার লোভে। অভিযোগ, রক্ত বিক্রি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতে। প্লাজমা বিক্রি করা হয়েছে হায়দ্রাবাদের একটি ওষুধ সংস্থাকে। আরও চাঞ্চল্যকর অভিযোগ, ব্লাড ব্যাংকের রেকর্ডে যে চিকিৎসকদের নামের উল্লেখ রয়েছে তারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন তারা অতীতে এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। গত 3 বছর এই ব্লাড ব্যাংকের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। অথচ ওই পুরনো চিকিৎসকদের নাম ভাঙিয়েই বছরের পর বছর চলেছে রক্তদান শিবির। এই চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি একলপ্তে পাঠানো রক্তের ট্রান্সফারের যাবতীয় নথি নিয়ে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। আমরা গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম পড়েছে। 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে, পুলিশকে জানানো হয়েছে। মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, দোষীদের শাস্তি হবে। এর আগে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, দক্ষিণ কলকাতার অশোক ব্লাড সেন্টার, এন্টালি লাইফ কেয়ারে একই অভিযোগে তল্লাশি হয়। আর মঙ্গলবার একযোগে 2 ঘন্টা ধরে তল্লাশি চলল 6 জায়গায়। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বেলেঘাটার ওম ব্লাড সেন্টারের নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 2800 ইউনিট লোহিত রক্তকণিকা বা পিআরবিসি পাঠিয়েছে বলে স্বাস্থ্য ভবনে নথি জমা দিয়েছে ওম ব্লাড সেন্টার। কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি, তাদের না জানিয়েই এই কাজ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগে প্রথমে 6 ঠিকানায় ম্যারাথন তল্লাশি, তারপরই নথি নিয়ে ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষকে তলব করে স্বাস্থ্য ভবন। সূত্রে খবর, সেই নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বেলেঘাটা ব্লাড ব্যাংক থেকে ওম ব্লাড সেন্টারেরই অন্ডালের শাখা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে রক্ত পাঠানো হয়েছিল, কিন্তু সবটা পৌঁছয়নি। স্বাস্থ্য দপ্তরের দাবি, তল্লাশিতে মেলেনি কাগজও। প্রশ্ন উঠছে, রক্তবাহী গাড়ি তাহলে কোথায় গেল? এই ওম ব্লাড সেন্টারের আরেকটি ইউনিট যেটা রানীগঞ্জে রয়েছে, যেটা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড ব্যাংক নামে পরিচিত, সেই ইউনিটে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বেলেঘাটার ইউনিট থেকে কিছু রক্ত পাঠানো হয়েছে বলা হয় রানীগঞ্জে। কিন্তু রানীগঞ্জের নথি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে বেলেঘাটা থেকে এসে পৌঁছেছে এমন কোনো রক্তের হিসেব সেখানে পাওয়া যায়নি, নথিও পাওয়া যায়নি। স্বাস্থ্য দপ্তরের সন্দেহ, তাহলে কি মাঝপথে অন্য কোথাও সেই রক্ত সরিয়ে ফেলা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 2800 ইউনিট লোহিত রক্তকণিকা বা পিআরবিসি পাঠিয়েছে বলে স্বাস্থ্য ভবনে নথি জমা দিয়েছে ওম ব্লাড সেন্টার। কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি, তাদের না জানিয়েই এই কাজ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের আরও দাবি, ওম ব্লাড সেন্টার কলকাতা ও হাওড়ার ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা রক্ত স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসিকে না জানিয়ে অন্য জেলায় পাঠিয়েছে। ওম ব্লাড সেন্টারের দেওয়া হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 8360 ইউনিট অর্থাৎ 2103 লিটার প্লাজমা তারা 6300 টাকা লিটার পিছু বিক্রি করেছে। অর্থাৎ 1,32,46,405 টাকায় বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল্ডিংয়ের ভিতরে কিভাবে ব্লাড ব্যাংক চলছে তা নিয়েও তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। সূত্রে খবর, আরেকটি সংস্থা ওখানে ব্লাড ব্যাংক করতে চেয়ে আবেদন করেছিল। তারা বলেছিল ব্লাড ব্যাংকটি চালাবে ওম ব্লাড সেন্টার, কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে জানিয়ে দেওয়া হয় এটা নিয়ম বিরুদ্ধ। তারপর এক প্রভাবশালীর চাপে অনুমোদন দিতে হয় বলে সূত্রের খবর। 2 বছর আগে এনওসি বাতিল করে দেয় স্বাস্থ্য দপ্তর। এদিন এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা এবং ওম ব্লাড সেন্টারের তরফে কেউই মুখ খুলতে চাননি। কিছু বলবেন স্যার? সূত্রে খবর, মঙ্গলবার যে নথি ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষ দেখিয়েছেন তাতে সন্তুষ্ট নয় স্বাস্থ্য ভবন, তাদের ফের ডেকে পাঠানো হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।